স্টার নিউজ এখন বান্দরবানের রাজার মাঠ থেকে স্টার নিউজে 26-এর নির্বাচন নিয়ে আমরা চলে আসছি। বান্দরবানে দারুণ একটা তথ্য দিয়ে শুরু করি। দারুণ মানে এটা আমার জন্য খুব মোটেও ভালো অভিজ্ঞতা না। আমরা অনেকেই মনে করি এবং বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের সবচাইতে সুন্দর জেলা এই বান্দরবন, এবং এই বান্দরবনই সেই জেলা যেখানে সবচাইতে বেশি দরিদ্র মানুষের বসবাস। এই বান্দরবান বাংলাদেশের অন্যতম পিছিয়ে পড়া জেলা, অন্যতম না সবচাইতে পিছিয়ে পড়া জেলা বলে এখান যারা আছেন, এখানকার যারা বাসিন্দা তারা মনে করেন। আজকে আমরা সেই বান্দরবানের আগামী 26-এর নির্বাচন, যারা প্রধান প্রধান রাজনৈতিক দল থেকে তাদের মনোনয়ন প্রত্যাশী যারা তাদেরকে মনোনয়ন দিচ্ছেন এবং সামনের নির্বাচনের জন্য তারাও প্রস্তুতি নিচ্ছেন, সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং সামনের দিনে বান্দরবানের চেহারা কীরকম হবে, পেছনের বান্দরবানের চেহারা কেমন ছিল এবং বর্তমানে কি ধরনের অসামঞ্জস্যতা আছে, বিভিন্ন রকমের সংকট সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। বান্দরবান বাংলাদেশের জাতীয় সংসদে যে 300 আসন, তার মধ্যে 300তম আসন হচ্ছে এই বান্দরবান। 7টি জেলা, 34টি ইউনিয়ন এবং 5 লাখের বেশি মানুষের বসবাস এই জায়গাটায়। ভোটার সংখ্যা 3 লাখের কিছু বেশি। ভোট নিয়ে দর কষাকষি, ভোট নিয়ে বিভিন্ন রকমের প্রচারণা চালানো শুরু করে দিয়েছেন যারা রাজনৈতিক দলের যারা ভোটের মাঠে যারা রয়েছেন। আমরা এক এক করে আমাদের যেসব প্রশ্ন, সেই প্রশ্নগুলো করব। আর আমার সামনে উপস্থিত বান্দরবানের সাধারণ মানুষ, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে প্রার্থীদের জন্য, আপনারা প্রশ্ন করতে পারবেন। এক এক করে আমরা এক একটা প্রসঙ্গে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বান্দরবানে আমরা যেটা সবচাইতে বেশি বান্দরবান সম্পর্কিত প্রচলিত সেন্টেন্স, সেটা হচ্ছে সম্প্রীতির বান্দরবান। এখানে 13টি জাতিগোষ্ঠীর বসবাস, সাথে এখানকার বাংলাদেশি মানুষ, বাঙালি যারা, তাদেরও বসবাস একসাথে, এবং সম্প্রীতির সবচাইতে ভালো উদাহরণ সম্ভবত এই বান্দরবানেই আমরা দেখতে পাই। সেই কারণে সম্প্রীতির বান্দরবান সবাই বলে থাকে। সেই বান্দরবানে আমি যখন এই মাঠে প্রোগ্রাম করছি, আমার ঠিক ডান পাশে, আমি যখন বলছি যে বান্দরবান সবচাইতে দরিদ্র জেলা, সেই দরিদ্র জেলায় ডান পাশে আমার চোখ আটকে গেছে এই প্রোগ্রাম যখন শুরু করি, যে এত সুন্দর একটা বাড়ি বান্দরবান জেলা। জিজ্ঞেস করছিলাম কার, আমার ওদের কাছে উত্তর আসলো যারা আগের সরকারে ছিলেন, যারা এখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন, তাদের বাড়িঘর দেখা যাচ্ছে চারপাশে। তো আমরা সেই জায়গায় কেউ খাবে কেউ খাবে না এমন বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ চায় না। আমরা শুরু করতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, আমাদের অতিথি যারা, তাদের কাছে সবার সাথে পরিচয় করে দিই। সবার আগে আমার ঠিক ডান পাশে রয়েছেন SM আব্দুস সালাম আজাদ, তিনি আমির, বান্দরবান জেলা জামায়াতে ইসলামী। আমার ঠিক বাম পাশে রয়েছেন জনাব জাবেদ রেজা, তিনি সদস্য সচিব, বান্দরবান জেলা BNP। আমার ডান পাশে রয়েছেন আরেকজন রিপন চক্রবর্তী, তিনি প্রার্থী গণসংহতি আন্দোলন। এবং সর্বশেষ বাম পাশে রয়েছেন জনাব শহীদুর রহমান সোহেল, তিনি প্রধান সমন্বয়ক NCP বান্দরবান জেলা। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময়টা বের করার জন্য। আমি প্রথমে আসতে চাই BNPর যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, সদস্য সচিব জনাব জাবেদ রেজা, আপনার কাছে। বান্দরবান এই গত বিশেষ করে 17টি বছর এইখানে যে উন্নয়ন হবার কথা ছিল, এইখানে যে বাজেট এসছিল, এবং এইখানে আমি খুব অবাক হলাম যে এত বড় একটা জেলা, 7টা উপজেলা, এত দুর্গম এলাকার মানুষ এখানে এসে স্বাস্থ্য সুবিধা বলতে এখানে তেমন কিছু নাই। স্বাস্থ্য সুবিধা বলতে আমরা যে 200 শয্যার হসপিটাল দেখলাম, সেখানে মানুষ মেঝেতে বসা, সেখানে মানুষের জন্য ডাক্তারের যেই সুযোগ সুবিধা থাকার কথা ছিল সেটা নাই। সেখানে যে ধরনের যন্ত্রপাতির কথা আমরা দেখলাম তালিকায় আছে, সেই যন্ত্রপাতির কোনো ব্যবহার নাই, এবং সেটা কোনো যন্ত্রপাতি খোলাও হয় না এখন পর্যন্ত। আপনি কি একটু খোঁজ খবর নিয়েছেন এখানকার স্বাস্থ্যসেবা নিয়ে, এখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ স্টার নিউজকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আপনার যেটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গত 17টি বছর বান্দরবানে উন্নয়ন হয়েছে, ব্যক্তি বিশেষের উন্নয়ন হয়েছে, দল, ব্যক্তি এবং দলের উন্নয়ন হয়েছে। সামগ্রিকভাবে যেভাবে পার্বত্য বান্দরবান জেলায় সমগ্র
এলাকায় যে আমরা যে 12টি সম্প্রদায় আছি, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের যে নিজস্ব কৃষ্টি কালচার আছে, তাদের উন্নয়ন তাদের দোরগোড়ায় কিন্তু পৌঁছে নাই। এটা দৃশ্যমান উন্নয়ন হয়েছে, শুধু নিজেরাই বাজেট এনেছে, নিজেরাই কনস্ট্রাকশনের কাজ করে দিয়েছেন এবং নিজেরাই কিন্তু আবার বন্টন করেছেন। রক্ষক যিনি ছিলেন তিনিই ছিলেন ভক্ষক, যে কারণে এখানে উন্নয়ন হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার কথা যেটা বলছেন, বান্দরবন কিন্তু ভালো ভালো কনসালটেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কনসালটেন্ট আছে, কিন্তু তারা এখানে অফিস করে না, তাদের কোনো জবাবদিহিতা নাই। এখানে যে কয়েকজন ডাক্তার আছে তারা হয়তো নর্মাল ডাক্তার, MBBS পাস করা, তারা রেগুলার হাসপাতাল দেখে বলে হয়তো রুগীরা এখনো কিছুটা সেবা পাচ্ছে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে ডাক্তারদের তদারকি নেই। আর জেলা পরিষদের অনুকূলে হওয়ায় স্বাস্থ্য সেবাটা আরও ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। জেলা পরিষদ এটার কোনো তদন্তই করে না বা তদারকিই করে না, ডাক্তাররা আসে না ঠিক মতো, যে কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত হয়েছে। এবং যে যন্ত্রপাতির কথা বলেছেন, এই স্বাস্থ্য খাতে দুর্নীতি তো গত সরকারের আমল সবচেয়ে বেশি হয়েছে। সেই স্বাস্থ্য খাতে যারা ঠিকাদার, তারা সরকার কর্তৃক নির্ধারিত দলীয় নেতৃবৃন্দ, যে কারণে অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি দিয়েছে, যেটা হয়তো দেখা যাচ্ছে 2-3 বার সেবা দেওয়ার পরে সেগুলো অকেজো হয়ে গেছে, সেগুলো রিপেয়ার করা হয়নি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে গণতন্ত্র ছিল না, যে কারণে স্বাস্থ্যসেবা অনেক পিছিয়ে আছে। আর ভৌগোলিক কারণেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি স্বাস্থ্যগতভাবে আর কি। আমি ঠিক একই প্রশ্ন করব আমিরে জামাত আপনার কাছে। থ্যাংক ইউ স্টার নিউজকে আজকের এই প্রোগ্রামের জন্য। পার্বত্য এলাকা হিসাবে বান্দরবনে একটা দ্বৈত শাসন আমরা আমাদের সামনে দেখা যায়। স্বাস্থ্য বিভাগটা জেলা পরিষদের হাতে ন্যস্ত বিভাগ বলে বিবেচিত। আবার দেখা যায় জেলা প্রশাসনের একটা শাসন, আবার জেলা পরিষদের একটা শাসন। তা আমরা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে আমরা যখন ওই বৈঠকে যাই, তখন দেখি যে সেখানে একটা জবাব হয়তো দিয়ে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আমাদের যথাযথ জায়গায় স্বাস্থ্য সেবার কোনো প্রকৃত সেবা কিন্তু সেখানে হয় না এবং দেখা যায় না। এই যে কিছুদিন আগে আমি নিজেই আমাদের নমিনি অ্যাডভোকেট আবুল কালাম সহ আমরা একটা সফরে গেলাম থানসিতে। ফিরে আসার পথে একটু হাসপাতাল ভিজিট করতে গেলাম। একজন নার্স আছে, একজন আয়া আছে, পুরুষ ওয়ার্ডে 10-12 জন পেশেন্ট আছে, মহিলা ওয়ার্ডেও সেম 10-12 জন পেশেন্ট আছে। এখানে হঠাৎ যদি একজন রোগী আসে, সেই রোগীকে যথাযথ সেবা দেওয়ার মতো কোনো ডাক্তার আমরা সেখানে খুঁজে পাইনি। দ্বৈত শাসন হওয়ার কারণে সেখানে কোনো জবাবদিহিতার মৌলিক যে বিষয়টা, সেই বিষয়টা এখানে নেই। আরেকটা বিষয় হচ্ছে ভৌগোলিক দূরত্বের ওটা কারণে। আপনারা ভিজিট করলেন দল হিসেবে জামায়াত ইসলামী, ওখানে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন যে এই হাসপাতালে? না, আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। জেলা পরিষদের আমাদের নমিনি জেলা পরিষদের একজন যাকে আমরা চিন্তা করতেছি, উনি কিন্তু নমিনি হিসাবে যাকে চিন্তা করতেছি উনি জেলা পরিষদের বর্তমান সদস্য এবং তিনি সেই বিভাগেই দায়িত্বশীল, এবং উনি সেটা সিরিয়াসলি দেখছেন এবং সেটা আইনশৃঙ্খলা কমিটির মিটিং উত্থাপন করা হয়েছে। সাথে সাথে সেখানে এখানে যিনি প্রধান রয়েছেন তাকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন এবং সেখানে বিশেষ ব্যবস্থাও নিয়েছেন বলে আমি জানি। আপনার কাছে যদি আপনি সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটা হসপিটাল কিন্তু পাশে হচ্ছে, সেই হসপিটালটা হয়েও গেছে যতদূর জানি, এবং সেই হসপিটালটা উদ্বোধন করা যাচ্ছে না, এবং সেই উদ্বোধন করা না যাওয়ার কারণে এখানকার প্রচুর মানুষ আসলে এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্টার টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, গণসংহতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বান্দরবানে দীর্ঘদিন যে শাসন ব্যবস্থা ছিল, গত 17 বছরে আমরা যে শাসন ব্যবস্থা দেখেছি, সেই শাসন ব্যবস্থায় আমরা আসলে আরও উন্নত একটা স্বাস্থ্য সেবা আমাদের বান্দরবান জেলায় পাওয়ার কথা ছিল, কিন্তু সে তুলনায় বান্দরবানে সামান্য স্বাস্থ্যসেবা পেয়েছি, কিন্তু ভালো স্বাস্থ্যসেবাটা পাইনি। বান্দরবান একটা অতি দরিদ্রপূর্ণ জায়গা, এখানে আসলে স্বাস্থ্যসেবাটা পাওয়াটাই আসলে একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। কিন্তু দেখা গিয়েছে গত যারা শাসন করেছেন
তারা দলীয়গতভাবে সবসময় নিজেদের আত্মসামাজিক উন্নয়নে, নিজেদের ব্যক্তি উন্নয়নে তারা ব্যস্ত ছিল। তারা সামাজিক কাজগুলো করার প্রতি তারা তেমন একটা ব্যস্ত ছিল না। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। বান্দরবান জেলা গণসংহতি আন্দোলন যদি নির্বাচিত হয়, এই যে স্বাস্থ্যসেবার যে ভঙ্গুর অবস্থা, সেই স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থাটাকে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে আসবো। সেই জন্য এখন যে বান্দরবান জেলা যে হসপিটালটা আছে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, আমরা সেটা 500 শয্যা বিশিষ্ট হসপিটালে পরিণত করব। এবং যে ডাক্তার যে সংকট আছে, সেই সংকটটা আমরা কাটিয়ে ওঠার জন্য ডাক্তার নিয়োগ দেবো। স্বাস্থ্যসেবা দাঁড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা মেডিকেল টিম গঠন করব প্রয়োজন। এভাবে করে আমি বান্দরবান জেলার স্বাস্থ্যসেবাটাকে পরিবর্তন করতে চাই। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। বান্দরবানে এর সাথে জুড়ে দেই যে বান্দরবানের যেই দুর্গম এলাকা আছে, মানুষের যদি ইমার্জেন্সি স্বাস্থ্য সুবিধার দরকার হয়, তার তো এই পর্যন্ত আসতেই পারবে না। কালকে একজনের সাথে কথা হচ্ছিল, উনি ছোট্ট একটা রোগ নিয়ে যখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার তাকে রেফার করে চট্টগ্রাম মেডিকেল। এটা খুব কমন চিত্র যে এখানে স্বাস্থ্যসেবা বলতে আসলে কোনো কিছু নাই, চলে যান আপনারা চট্টগ্রাম। এখন এইটার তো এফোর্ড করার ক্ষমতা এখানে এত দরিদ্র মানুষ, মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ স্টার নিউজকে। আসলে যখন একটা রাষ্ট্রের জনগণ জাগবে, সে রাষ্ট্র তত বেশি এগোবে। বিগত 17 বছর ধরে যে এককভাবে মানে আধিপত্য বিস্তার করে রাখছে ফেসিস্ট সরকার, বিগত 17 বছর তারা জনগণের কথা শুনে নেই, তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করে নেই। আমরা চাইব এই পার্বত্যবাসীর জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা উন্নতকরণ এবং যোগাযোগ ব্যবস্থা, এবং আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা। মানে আমাদের এই তিনটা মৌলিক যে মানে এই মৌলিক বিষয়গুলো, এই যে তিনটা অধিকার, এটা যদি আমরা আচ্ছা, আমরা আসবো, এই প্রসঙ্গে আসবো। স্বাস্থ্যসেবা নিয়ে আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান কিনা? জি, ধন্যবাদ। আগামীতে যেই সরকার, বিশেষ করে আমি জাবেদ রেজাকে বলবো যে আপনার সরকার যদি গঠন করে বান্দরবনের স্বাস্থ্যসেবা নিয়ে আপনার কি পরিকল্পনা একটু আমাদেরকে জানালে ভালো হয়। যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা দেশের সরকার গঠন করতে পারি, জোর গলায় বলতে চাই, সর্বপ্রথম পার্বত্য এলাকা বান্দরবানে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এবং আমাদের এই স্বাস্থ্য খাতের ডাক্তাররা যাতে উপজেলাতে তাদের মৌলিক চাহিদা পূরণ করে বসবাস করার উপযোগী হয়, সে ব্যবস্থা আমরা করব। আর পাহাড়ে যে দুর্গম এলাকায় যেগুলো আছে, যে সমস্ত জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি বা ইন্টারনেট পৌঁছায়নি, সে সমস্ত এলাকায় আমরা ছোট ছোট স্বাস্থ্য ক্লিনিক, যে আগে যে সূর্যমুখীটিকে থাকতো, এরকম ছোট ছোট স্বাস্থ্য ক্লিনিকগুলো করার চেষ্টা করব। আরেকটা বিষয় আমি সরকারের প্রতি আবেদন রাখব, কোনো ডাক্তার যদি তার জীবনে প্রমোশন পেতে চায়, তাকে অবশ্যই পার্বত্য এলাকায় দুর্গম উপজেলায় একবার হলে চাকরি করতে হবে। এটা বাধ্যতামূলক করতে হবে। এরকম একটা পরিকল্পনা আমার ব্যক্তিগতভাবে আমার আছে, যদি সুযোগ হয় সেটা আমরা করব। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্টার নিউজকে। আজকে বান্দরবানের যে দুর্গম এলাকায় দুর্গম মানুষের খবর সংগ্রহ করতে আসছে, এই জন্য থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আসলে বান্দরবানে নাই বলতে কিছুই নাই, তারপর একটি প্রসঙ্গ নিয়ে যেহেতু প্রশ্ন করা, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় আমির মহোদয়, ঢাকার যিনি ডক্টর শফিকুর রহমান, ওনার চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যান নাই, বাংলাদেশে চিকিৎসা করেছেন। জি, এরই প্রেক্ষিতে বান্দরবানের যদি বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তথা বান্দরবান যদি এমপি নির্বাচিত হয়, বান্দরবানের স্বাস্থ্য সেবার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে কি উদ্যোগ নেবে, এই ব্যাপারে আমি জনাব আব্দুল সালাম মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কামিয়াব করেন, সর্বপ্রথম আমরা যেটা আশ্বস্ত করতে চাই, হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা এই ব্যাপারে জামাত ইসলামীর লোকদের অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। আমরা দেশব্যাপী আমাদের হাসপাতালগুলো, আমরা প্রাইভেটলি যেগুলো করেছি এগুলোর যথেষ্ট সুনাম আছে। আমরা সরকারিভাবে
বান্দরবন প্রপার থেকে শুরু করে একেবারে থানসি এলাকার যেখানে গুরুত্বপূর্ণ মানুষ যেখানে আছে, এলাকা আছে, সর্বক্ষেত্রে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যেই বিষয়টি আমরা নিশ্চিত করব সেটা হচ্ছে বর্তমান সময়ে ডাক্তাররা দুর্গম এলাকাতে থাকতে চায় না। তার মৌলিক কারণটা খুঁজে বের করে সেখানে যাতে ডাক্তার এবং সেবকরা কন্টিনিউ থেকে জনগণের দূরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে, তার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। বান্দরবান একদিকে যেমন সুন্দর নৈসর্গিকভাবে, আবার অন্যদিকে সবচাইতে দরিদ্র জেলা। মানে এই জিনিসটা কিভাবে ঘটলো? আগের সরকার যখন, আওয়ামী লীগ সরকার যখন পাওয়ারে ছিল, তারা যেই বরাদ্দটা বান্দরবনের ক্ষেত্রে দেখলাম, সেই টাকাগুলো কিভাবে, যদি সেই টাকাগুলোর বাস্তবায়ন প্রপারলি হতো তাহলে বান্দরবনের এই চেহারা থাকতো না। সেটা আসলে কিভাবে ঘটেছে, কি ঘটেছে আসলে বান্দরবনের সাথে? আপনি বলেছেন বান্দরবান সবচেয়ে দরিদ্রতম এলাকা, আমি আপনার সাথে একমত। সরকারের জরিপে এটাই প্রমাণিত হয়েছে। তবে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ বান্দরবনে বিগত বছর শাসন করেছে, এখানে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি চেক করেন, দুই একটি ধনী জেলার মধ্যে একটা হবে। এত সুন্দর একটা পর্যটন নগরী, আমাদের এখানে পরিকল্পনার যথেষ্ট অভাব আছে। আমরা কখনো বান্দরবনের মানুষকে ভালোবেসে আমরা এখানে নেতৃত্ব দিইনি। নেতৃত্ব দিয়েছি শুধু দলীয়করণ আর আত্মীয়করণ করার জন্য। আপনি দেখবেন এই জন্য সেন্ট্রালও কিন্তু দায়ী। পার্বত্য এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য কিছু নির্দিষ্ট চেয়ার আছে, যেখানে আমি বাঙালি হয়েও আমি সেখানে যেতে পারবো না। যেমন পার্বত্য জেলা পরিষদ, এটা পাহাড়ির জন্য সংরক্ষিত। তাহলে পাহাড়িদের জন্য পার্বত্য মন্ত্রণালয়, পাহাড়িদের জন্য সংরক্ষিত পার্বত্য আঞ্চলিক পরিষদ, পাহাড়িদের জন্য সংরক্ষিত, এরকম অনেক ভৌগোলিক কারণ ও অনেক উপজেলার চেয়ারম্যান তারা নিজেরাই সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা জিতে যায়। তো সেখানে দেখা যায় কি, সাধারণ যারা পাহাড়ি, যারা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করে, যাদের মা বাবা জুম চাষ করে, যারা এই দেশকে নিয়ে ভাবতে চায়, এই জেলাকে নিয়ে ভাবতে চায়, তারা রাজনৈতিকভাবে তারা তাদের জীবনে সফলতা অর্জন করতে পারে না। কারণ পাহাড়ের যে সমস্ত নেতৃবৃন্দ বিগত দিনে নেতৃত্ব দিয়েছে, তারা সব সময় সেন্ট্রালকে বুঝিয়েছে আমি পাহাড়ের একমাত্র নেতা। যে কারণে তারা যখন ক্ষমতায় আসে তাদের পরিবারতন্ত্র করেছে বিভিন্ন জায়গায়, পার্বত্য জেলা পরিষদে পরিবারতন্ত্র করেছে, প্রত্যেকটা সেক্টরে পরিবারতন্ত্র করার পর, এবং যে এখানে যে ইনকাম ট্যাক্স সুবিধাটা আছে সেক্ষেত্রেও তারা তাদের আত্মীয় স্বজনকে সর্বোচ্চ সুবিধা দিয়েছে। যে কারণে তৃণমূলের পাহাড়ি ভাই বোনদের কোনো উপকারে আসে নাই, এবং বাঙালিদের তো আসেই নাই। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন, যে এই যে তিনি যেটা বলেছেন, এই 17 বছরের চিত্র আসলে কেমন ছিল? যদি প্রপার যেই সরকারি যে বরাদ্দটা এই জেলার জন্য আসছে, যদি মানুষের কাছে সেটা পৌঁছাতো, যদি সেই চেহারাটা, এই জেলার চেহারাটা অন্যরকম হতে পারতো, আপনারা আসলে কিভাবে দেখেছেন? সেইটা আসলে কিভাবে, কি ঘটেছে? আসলে বন্টনও হয়, বাজেটও আসে, কিন্তু এটার তো প্রপার প্রয়োগ দরকার। আমাদের পার্বত্য এলাকার জন্য যে বাজেট আসে, আমি মনে করি যে এটা সুষম বন্টন দরকার। বা আমাদের প্রান্তিক জনগণ যারা পাহাড়ে বসবাসরত আছেন তাদের কাছে পর্যন্ত পৌঁছানো উচিত। এবং এই যে পরিষদের যে বাজেট আসে, যে বরাদ্দ আসে, দেখা গেল একটা অসহায় দরিদ্র লোকের নাম ওই জায়গাটায় আমি আমার আত্মীয় স্বজনকে ঢুকাই দিলাম। এখন দেখা গেল সে নাম মাত্র সে দাঁড়ালো বরাদ্দ নেওয়ার জন্য, বরাদ্দ নিয়ে আসাস ওই বরাদ্দটা আমি ভোগ করলাম। তো এইসব যদি বন্ধ হয় তো আমি মনে করি দরিদ্রতা অনেকাংশে কমে যাবে, কারণ পার্বত্য এলাকার জন্য অনেক বরাদ্দ আসে। আপনার কাছে ঠিক একই প্রশ্ন, কেন এটা এই 17 বছরের চিত্রটা বোঝাতে চাই? আপনারা আসলে অবজারভেশন করেছেন? এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের ন্যায্য অধিকারের জন্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, অর্থবহ জীবন গঠনের জন্য। কিন্তু দেখা গিয়েছে অত্র এলাকার যেই শাসকগণ স্বাধীনতার পর থেকে শাসন করেছেন, তারা গণতন্ত্রকে খাঁচায় বন্দি করে তারা নিজের সুবিধাটা নিয়েছে। নিজের সুবিধা নেওয়ার কারণে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষক মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই জায়গায় গণতন্ত্রকে মুক্তি দিতে চাই। গণতন্ত্রকে মুক্তি দিয়ে সমাজে পূর্ণ গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। পূর্ণ গণতন্ত্রের সাথে আমরা মুক্তিগামী সমাজতন্ত্র সামাজিক
সমাজতন্ত্র ঘটাতে চাই, যার মাধ্যমে মানুষ সমান অধিকার পাবে। জি, আমি একটু জামাতে আমির আপনার কাছে আসতে চাই যে আমরা বলছিলাম, সুনির্দিষ্ট যদি প্রশ্ন বুঝে থাকেন, যে আমরা বলছিলাম যে বান্দরবান একই সাথে সবচাইতে সুন্দর আবার একই সাথে সবচাইতে দরিদ্র, এই বিষয়টা কিভাবে ঘটলো? বাংলা বান্দরবন দরিদ্র এই কথাটা আমি মানব না। দরিদ্রতার নিচে এটা সঠিক নয়, যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামটা ধনে ভাণ্ডারে ভরা। আপনি দেখেন যেখানেই চোখ যায় সেখানেই একটা দৃষ্টিনন্দন অবস্থা। এটা দেখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে, দেখে, বিমোহিত হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে যেই বরাদ্দগুলো আসে, প্র্যাকটিক্যালি কত বরাদ্দ আসলো, সেটা কোথায় গেল, কিভাবে গেল, সেই জবাবদিহিতাটা দীর্ঘ ৩৫ বছর হয়েছে কিনা সেটা আমাদের জানা নাই। প্র্যাকটিক্যালি আমরা জানি না। যেমন মনে করেন একটা স্কুল জনগণ চালাচ্ছে, এখানে হয়তো জামাত ইসলামীর লোকজন স্কুলের সাথে জড়িত, সেখানে গত ১৭ বছর কোনো বরাদ্দ দেওয়া হয়নি। একটা ইটের জন্য ৫টা টাকা সেখানে বরাদ্দ দেয় নাই। এখানে কোথাও বিএনপির লোকজন জড়িত আছে, সেখানে ৫টা টাকা বরাদ্দ দেয়া হয়নি। তো বরাদ্দটা গেছে কোথায়? বরাদ্দটা গেছে কোথায়? যেখানে আমার তালতো ভাই আছে, যেখানে আমার খালতো ভাই আছে, যেখানে আমার মামাতো ভাই আছে, যেখানে আমার দলের লোকজন আছে, নেতানেত্রী আছে, সেখানে তাদেরকে ডেকে, তাও আবার নিম্নমানের যারা আছে তারা পায়নি, উঁচু পর্যায়ে যারা আছে গিভ অ্যান্ড টেক করতে পারে, লেনদেন করতে পারে, রাতের আধারে ওই প্যাকেট এদিক সেদিক নেওয়া দেওয়া হয়, তাদের মাঝে সম্পূর্ণগুলো বরাদ্দ হয়ে গেছে। তাহলে এখানে সাধারণ মানুষ তো টাকা পাবে কোথায়? সাধারণ মানুষের সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা নাই। জেলা পরিষদটা জেলা পরিষদ না, এটা একটা লুটপাট পরিষদ। আমি প্র্যাকটিক্যালি বলবো এটা বাস্তব। আমি যেদিন বলিপাড়া গেলাম, এই কয়দিন আগে বলিপাড়া অগ্নিকাণ্ডে ১২-১৩টা দোকান পুড়ল, সেখানে আমি বিশ্বস্ত সূত্রে পেলাম ওখানে কয়েকজন কে আছেন, কয়েকজন মেম্বার আছেন, বলল যে ২০ লক্ষ টাকা তাদের কে আছে, বরাদ্দ আছে উন্নয়নের জন্য, কিন্তু আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে পারতেছি না, গাড়িটা ভাঙা, রাস্তাগুলো ভাঙা। অবশেষে আমাদেরকে নেমে তারপরে যেতে হয়েছে। তো এইখানে যদি ২০ কোটি টাকা, নট লক্ষ, ২০ কোটি টাকা, ২-৫ লাখ টাকা খরচ করলে রাস্তার কাজটা কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? জবাবদিহিতা কে নেবে, কে করতেছে? তো যার কারণে আজকে দেশের অর্থনীতির এই অবস্থা। কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর কেউ না খেয়ে দিনকে দিন কঙ্কাল হয়ে মারা যাচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির অবস্থা। আচ্ছা, বুঝলাম এটা গত ১৭ বছরের চিত্র, কিন্তু এই সরকার, যারা বর্তমান সরকার চালাচ্ছে, সেখানেও অনেকেই মনে করেন, সাধারণ মানুষ মনে করেন, সেখানে জামায়াতে ইসলামের একটা প্রভাব আছে। সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কিংবা এখানকার এলজিইডি কিংবা সেখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট কিংবা পরিবেশ অধিদপ্তর, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, জেলা পরিষদ, সেখানে আপনাদের প্রতিনিধিত্ব ডিরেক্ট না থাকলেও আপনাদের যথেষ্ট প্রভাব আছে বলে মনে করেন। আপনারা আসলে কি পরিবর্তনের চেষ্টা করেছেন এই গত ১ বছরে? আসলে বাস্তবতা হচ্ছে আমাদের প্রভাব আছে, এটা কথা। তা আলহামদুলিল্লাহ মূল্যায়ন করে ঠিক সেভাবে। তবে আমরা এই এলজিডি বলেন, উন্নয়ন বোর্ড বলেন, আরও যেখানে আছে জেলা পরিষদ বলেন, ওখানে বলেন, আমরা শুনেছি সেখানে বাগবাটোয়ারা হয়, কিন্তু জামাত ইসলামীর কোনো লোকজন বা কোনো নেতা সেই বাগবাটোয়ারাতে জড়িত আছে আমি জানি না, এবং কেউ করেছে বলেও আমি জানি না। আসলে কথা আছে। তবে আমরা বলি যে আপনারা এই কাজটা করেন, করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমরা যদি কিছু বলি সেটা শুনে এবং সেটা করার চেষ্টা করে। আমরা একটা রাস্তার বরাদ্দ বলছে এই কাজটা করার চেষ্টা করেন, ওইটা করতেছে, এবং ওই কাজটা স্কুলের জন্য এই কাজটা করার চেষ্টা করেন, ওটা করতেছে। আমরা এইটুকু করতেছি। তবে আমরা যদি সামনে সুযোগ হয় তাহলে আমরা সেটা একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করব। আচ্ছা, সরকারি বরাদ্দ কত আসছে সেটা পরিষ্কার জনগণকে বলে দেওয়া হবে, কোথায় কিভাবে বরাদ্দ যাচ্ছে সেটাও বলে দেওয়া হবে, কাজ কোথায় কিভাবে হচ্ছে সেটাও দেখিয়ে দেওয়া হবে, এবং দিন শেষে সেইটা পাই টু পাই হিসাব করে জনতার হাতে, জনতার কানে, জনতার চোখে সেটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যে কথা, যে অভিযোগগুলো করলেন, আপনার অভিযোগ কিছুটা একই রকম ছিল। আমি যদি ১৭ বছরের কথা বলি, আওয়ামী লীগের শাসন আমলে
So, অনেকেই বলেন যে এই জিনিসগুলো, যে কাঠের ব্যবসা, যে এই বাসের ব্যবসা, যে গাড়ির ব্যবসা, হোটেলের ব্যবসা যারা করতো, সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই হাত বদল হয়েছে। জিনিসগুলো মোটামুটি আগের মতোই আছে। এগুলো কাদের কাছে হাত বদল হয়েছে? কারা এখন এগুলো কন্ট্রোল করছে? এলজিইডি কারা নিয়ন্ত্রণ করে? স্থানীয় প্রশাসন, ডিসি অফিস কারা নিয়ন্ত্রণ করে? ধন্যবাদ। এই 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 আপনার এই কথার সাথে আমি মোটেও একমত নই। এই জন্যই একমত নই, কারণ দেখেন বান্দরবানে যে টেন্ডার হয়, এটা আপনি বুঝবেন, বান্দরবানের সর্বোচ্চ টেন্ডার হয় 10 কোটি টাকা ইজিবির মাধ্যমে। এখানে একটা সময় আওয়ামী লীগ কন্ট্রোল করে সব নিত, এটা ঠিক, কিন্তু বর্তমানে গত 1 বছরে যত টেন্ডার হয়েছে আমার মনে হয় 98% টেন্ডার কম্পিটিশনের মাধ্যমে হয়েছে। আর আমরা সব সময় যে শুধু আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছি, বঞ্চিত হয়েছি এমনটা নয়। এই বর্তমান সরকারের আমলে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। আমি যদি বলি, দেখেন বর্তমান সরকারের আমলে বঞ্চিত? জি। এই সরকার তো সবার সরকার। না না, কেন সেখানে হয়? বিএনপির আমি এই তো বলছি আপনাকে, বিএনপির ওইভাবে সরাসরি প্রতিনিধিত্ব নাই, কিন্তু বিএনপির সেখানে জামাতের যেমন প্রভাব আছে, বিএনপির ওইভাবে প্রভাব আছে। আমাদের সমর্থন আছে, প্রভাব নেই। আমরা চাই একটা দেশের সুষ্ঠু ভোট হোক, সে ভোট হওয়ার স্বার্থে অনেক অন্যায় চোখে দেখার পর আমরা সহ্য করে যাচ্ছি। জি। শুধু আমরা চাচ্ছি, আমাদের কাজটা হচ্ছে গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাওয়া এবং জনগণের সঠিকভাবে যাতে তার ভোটটা প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা অনেক কিছু দেখেও সহ্য করে যাচ্ছি। জি। যেমন আমি বলি, এই যে রাস্তা, ফাইতংয়ের একটা রাস্তা আছে, 12 ফিট রাস্তা, তার এই পাশে চকরিয়া, এই পাশে হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা। সমতল চকরিয়া, সেই জায়গায় ইটভাটা হচ্ছে, বান্দরবানের পাহাড়ের পরিবেশের দোহা দিয়ে ইটভাটা হচ্ছে না। দেখেন, অথচ বান্দরবানের এত উন্নয়ন হচ্ছে, এই যে দুর্গম রুমা, রুয়াংছড়ি, থানসি, সেখানে একটা ইট বান্দরবান শহর থেকে ক্যারিং করে পরিবহন করে প্রতি ইটে 10 টাকা পড়ে। সেই লোক কিভাবে সাতকানিয়া থেকে ইটে নিয়ে কাজ করবে? উন্নয়নের কাজ তো বের হয়ে গেছে। এটা বর্তমান সরকার আমাদেরকে কোনোভাবেই এখানে ইটভাটা করতে দিচ্ছে না। দ্বিতীয়ত কথা হচ্ছে পাহাড়ি এলাকায় আমি একটা ঘর করতে যাব, সামান্য একটা যদি কোদালও মারে, আমি যদি আমি বলি অল্প যদি মাটি কানি, একটা যদি বেসু কাটি, সেখানে গিয়ে পরিবেশ আমাকে ডিস্টার্ব করতেছে। আমরা অবহেলিত নয়, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সরকার তো আমাদের এইবারও এই পার্বত্য এলাকায় বরাদ্দের ক্ষেত্রে তো আমাদেরকে বঞ্চিত করেছে। আপনারা এই যে এলজিডি বলেন, পিডব্লিউডি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলেন, পাবলিক হেলথ বলেন, প্রত্যেকটা জায়গায় বরাদ্দ সীমিত করেছে। আজকে ডিসেম্বরের কাছাকাছি চলে আসছে, দ্বিতীয় কিস্তি টাকা চলে অর্থ ছাড় হওয়ার কথা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং পার্বত্য উপদেষ্টা অদ্যবধি আজকের তারিখ পর্যন্ত পার্বত্য এলাকায় কোনো ধরনের অর্থ ছাড় দেয়নি। মানুষ অনেক কষ্টে আছে। এনসিপির প্রতিনিধি এখানে আছেন, এনসিপির প্রভাব সবচাইতে বেশি বলা হয়। তারা সরকারে আছে, সরকারে না থেকেও আছে, আবার থেকেও তো পরিষ্কারভাবে আছে। আপনাদের অবজারভেশন কি এখন বান্দরবান কিভাবে চলে? যেভাবে বাইরে থেকে মনে হয় যে এনসিপি দেশ চালাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা জুলাইয়ের শক্তির দল বিধায় এই একটা ভুল ধারণার মধ্যে মানুষ বসবাস করছে। আসলে আমরা যারা এনসিপি করি, জাতীয় নাগরিক পার্টি বান্দরবান পার্বত্য জেলার যারা সদস্য, তাদের কারোরই কোনো ঠিকাদারের লাইসেন্স নাই। আচ্ছা। এবং আমার নিজেরও নাই। সো এখানে আমার ঠিকাদারি কাজ করার কোনো সুযোগে নেই, যেখানে আমার লাইসেন্স নাই। এবং এখন যে কাজকর্মগুলো আসতেছে, বিশেষ করে সেগুলো সবগুলোই হচ্ছে অনলাইন টেন্ডার, মানে ইজিবি। ইজিবি তো আমরা নিজেরাই বুঝি না। তার মানে এখন কোনো অনিয়ম হচ্ছে না? আপনি এখন অনিয়ম হচ্ছে না এটা বলবো না, তবে আমাদের দলের পক্ষ থেকে কোনো অনিয়মে আমরা সম্পৃক্ত নই আর কি। কারা করে, কারা সম্পৃক্ত? এটা আসলে আমরা তো এভাবে কারো কে করে বা কারা করে এভাবে তো বলতে পারবো না, তবে আমরা করছি না। কেন বলতে পারবেন? আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, এখন আসলে আপনাকে তো ভোকাল হইতে হবে। আপনি কি লজ্জা পাচ্ছেন অথবা ভয় পাচ্ছেন? আমরা ভয় ও লজ্জা না। আমরা যেখানেই অন্যায় দেখি, যেখানেই আমরা কোনো খারাপ কাজ হচ্ছে দেখি, আমরা ওখানেই প্রতিবাদ করি এনসিপি, এবং করে যাচ্ছি। আচ্ছা, তার মানে বান্দরবান এখন রাইট ট্র্যাকে আছে। আপনি যদি একটু এর সাথে যুক্ত করেন, এখন কারা নিয়ন্ত্রণ করে বা সবকিছু ঠিকঠাক চলছে কিনা বান্দরবানে? এখন আসলে বিষয়টা এখানে যে রাজনৈতিক দল আছে, তারা হয়তো এমন অবস্থা যে গোপনে তাদের সাথে সম্পর্ক বিদ্যমান রেখে এসব কাজের সাথে জড়িত। হয়তো অনেক রাজনৈতিক দল এটা আপনাকে পরিষ্কার করতে হবে। বলেন, আপনি বলতে পারেন, তো কোনো ভয় নাই। বলতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন না। আপনি যেটা জানেন সেটা বলতে পারেন, এখানে কোনো ভয় নাই। এখানে কোন রাজনৈতিক দল কার সাথে ব্যবসা করে? ক্লিয়ারলি বলেন। এখানে যারা আসলে
ফেসিস্ট সরকার যাওয়ার পরে যারা বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত আছে, সম্পৃক্ত দলগুলোর ভিতরে এটা তো সবার সরকার। কয়েকটা দল, বিশেষ করে এখন এখানে যারা উপস্থিত আছেন তাদেরও সম্পৃক্ততা আছে আমি যা জানি, এবং এটা ঘটছে বান্দরবনে বিভিন্ন জায়গায়, জনগণ বলছে। জি। হ্যাঁ, এবং আমরাও বিভিন্ন জায়গায় এটা লক্ষ্য করছি, এবং বিভিন্ন পত্রিকায়ও আসে যে দলগতভাবে মানে দলের নাম সহ, ব্যক্তির নাম সহ আসতেছে। কি আসছে আপনার পরিষ্কার বক্তব্য যদি বলেন। এরকমও আসছে যে মানে চাঁদাবাজি করছে, তারপর হচ্ছে টেন্ডারবাজি করছে, এই বিষয়গুলো এবং নাম সহ অনেক সময় দলের না, একটা বিষয়গুলো বলতে হবে তো, আসছে। আমার নাম আসছে বা আমার না, দলের এরকম কোনো একটা এরকম সরাসরি বাম আমি হয়তো সাহেবের নাম নামটা আসছে। বলছি না, কারণ আমার দেখা যাবে এখান থেকে যাওয়ার পরে হয়তো সমস্যা হতে পারে বা বিভিন্ন বিষয় হতে পারে। এই বিষয়টা আমি এই জন্য সরাসরি বলছি না, আমার নিরাপত্তার একটা বিষয় আছে, এটা সরাসরি শেয়ার। প্রশ্নটা নিয়ে হ্যাঁ আমার একটা মতামত ছিল আর কি, সেটা হচ্ছে আমার সামনে যারা বক্তারা আছেন ওনারা বলেছেন, এবং আগামী দিনের রাজনীতির কর্ণধার হবেন তারা। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওনারা 17 বছরের যে রাজনীতির হালচাল সেটা বললেন, কিন্তু আমার মনে হয় না এখানে বিএনপি, এরপরে জামায়াত ইসলামী এবং এনসিপি যারা আছে তারা কেউ এখানে হচ্ছে স্বৈরাচারের আমলে কষ্টে বা তাদের জুলুমের শিকার হয়নি। এটা আমার বিশ্বাস, যদি তারা জুলুমের শিকার হতেন তাহলে আজকে বান্দরবানের রাজনীতির যিনি সবচেয়ে বেশি কর্ণধার ছিলেন, আওয়ামী লীগের এমপি, যিনি সবচেয়ে প্রভাবক ছিলেন, তার নামে একটি মামলাও কিন্তু কেউ করেননি, জামাতে করেনি এবং বিএনপিও করেনি, এবং কেন করেনি এটা তারা জানেন। এরপরে আরো বলেছেন যে কি টেন্ডার যে বিষয়টা, আওয়ামী লীগরা আগে কাজ করতেন এবং যে অনলাইন পদ্ধতিতে কাজ হতো, তাদের অনেক ভারী ভারী লাইসেন্সে কাজ হতো, এখনো তাহলে কি আওয়ামী লীগরাই কাজ করে যাচ্ছে? আমার তাদের কাছে প্রশ্ন রইল, যদি আওয়ামী লীগরা কাজ না করে তাহলে বিএনপি বা জামাত করছে না, তাহলে কাজগুলো কি ফেরেশতারা করছে কিনা আমি একটু জানতে চাইবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে সরকারি কর্মকর্তারা আমাদের এখানে যে প্রশাসনগুলো, পাবলিক সার্ভিসগুলো দিয়ে থাকেন, তারা আসেন হচ্ছে কি দুর্নীতি করে। তিনি গাইবান্ধায় বা ঢাকায় একটা খারাপ কাজ করছেন, সরকারের পানিশমেন্ট হিসেবে তাকে বান্দরবান পাঠিয়ে দিল। রাজনৈতিক নেতারা তাদেরকে অ্যাকসেপ্ট না করার জন্য বিগত 17 বছরের কথা বাদ দিলাম, যে 2 বছর আমরা পেলাম, আমাদের যে 2 বছরের কাছাকাছি সময় চলে আসতেছে, এই মধ্যে তাদের কি কর্মসূচি ছিল সেটা আমি একটু জানতে চাই। উনি প্রথম অভিযোগ করেছেন যে এইখানে যারা আছেন আলোচক হিসেবে তারা বিগত 17 বছরে তাদের কোনো স্যাক্রিফাইস নাই, তাদের কোনো নির্যাতনের এরকম ইতিহাস নাই, সুতরাং সেই কারণেই হয়তো যারা আগের সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা কোনো ব্যবস্থা আপনারা নেন নাই। ধন্যবাদ আপনাকে। ছোট ভাইয়ের বিষয়টা তো আমি হয়তো ছোট ভাইকে আমি চিনি কিনা আমি জানি না। উনি যদি বান্দরবানের ছেলে হয়ে থাকেন, যদি বান্দরবানের ছেলে হয়ে থাকেন, তাহলে উনি এমন একটা আমি অসত্য কথা এখানে উপস্থাপন করতেন। তিনি হয়তো জানেন না। না, ওনার তো জানা উচিত, কারণ কোনো রাজনৈতিক নেতাকে যখন আপনি প্রশ্ন করবেন তার সম্পর্কে আপনাকে জেনে আসতে হবে, এটা স্বাভাবিক। আমি আমার একমাত্র ছোট বোন, এটা আমি ভরা মস্তিষ্কে বলতে চাই নাই, অনেকটা আমি এখন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার একমাত্র ছোট বোন হার্ট অ্যাটাকে মারা গেছে, আমি তাকে দেখতেও পারি নাই, আমি জানাজাও পড়তে পারি নাই। তাহলে আপনি কিভাবে বললেন যে আওয়ামী লীগের সাথে আমার আতাত আছে? আমাদের আতাত আছে। এবং আমার এই বান্দরবানের রাজনীতিতে যে আমার পাশে যিনি বসে জামায়াত ইসলামের আমির সাহেব, ওনাকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তখন আমি মেয়র ছিলাম, আমি নিজেই থানায় গিয়েছি ওনাকে দেখতে। এই ভদ্রলোক তার পরিবারের সাথে পর্যন্ত আমার সামনে কথা বলতে পারে নাই, ওসি সাহেব দেয় নাই। আমাদের এখানে মুজাম্মেল হক লিটন, সে একসময় ছাত্র শিবির করত, তার অবুজ ছেলেটাকে পর্যন্ত মামলা নিয়ে ধরে নিয়ে গেছে। আমার জেলা বিএনপির সাবেক সভাপতি মিসেস মাইমে সিং, এক্স মহিলা এমপি, 75 বছর তার বয়স, তিনি কিডনি রোগী, তাকেও নাশকতা মামলার আসামি করা হয়েছে। আমার যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মীকে জেল কাটতে হয়েছে। আমরা রাতের অন্ধকারে পাহাড়ে ঘুমিয়েছি, দিনে মিছিল করেছি। এমন কোনো দিন ছিল না আমার বাসায় পুলিশ জানে ডিবি গিয়ে আমার বাসায় অত্যাচার করে নাই। হয়তো সেটা আপনারা দেখেন নাই, সেই জন্য হয়তো আপনি আজকে বলতে পেরেছেন। কিন্তু ছোট ভাই, আমি আপনাকে আপনার প্রশ্নের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা বিগত 17টি বৎসর স্বৈরাচারের সাথে আমরা কখনো আপোষ করিনি বলে 2015 সালে আমি নির্বাচিত মেয়র হওয়ার পরও আমার মেয়র কেড়ে নেওয়া হয়েছে। 2021 সালে যিনি মেয়র ক্যান্ডিডেট ইসলাম বেবি, প্রয়াত ইসলাম বেবি, উনি নিজেই 3:30টায় আমাকে বলেছে যে তুমি তো মেয়র হয়ে গিয়েছো, কিন্তু 4টার পরে ইভিএম মেশিনের মাধ্যমে আমার মেয়র কেড়ে নেওয়া হয়েছে। এবং আমি একবার শুধু সুযোগ পেয়েছি পৌরসভার সেবা করার,
আমি 5টা বছরে বঙ্গুর পৌরসভায় 117 কোটি টাকা আমি পৌরসভাকে দিয়ে এসেছি। আপনারা বলতে পারেন দেশের দর্শক গ্যালারিতে বসে আপনারা সব কথাই বলতে পারেন, কিন্তু আমরা যে জায়গায় বসে আছি সে কথা আমরা কখনো বলতে পারি না। আমাদের হৃদয়ে লাগে এমন কোনো প্রশ্ন করেন না। এখানে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী নির্যাতিত হয়েছে। শুধু আমরা যে পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছে তা না, আমরা ব্যবসায়িক কর্তৃক নির্যাতিত হয়েছি। আমি জেলা বিএনপি সেক্রেটারির দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রফেশনাল একজন ঠিকাদার। গত 17 বছরে আমি কোনো জায়গায় 1 কোটি টাকার কাজ করেছি, কোনো ডিপার্টমেন্টে করেছি, যদি প্রমাণ দিতে পারেন আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে চলে যাব। আচ্ছা, যদি ছোট করে এই বিষয়ে বলেন যে আপনাদের আমি sacrifice আসলে আসলে কি ছিল? এখানে নির্যাতন, আতাত শব্দগুলো না নাই ভালো। আমি তো নিজেই 45 দিন এই কারাগারেই ছিলাম, এটা তো সবাই সাক্ষী। জাবেদ তো বললো আমাকে ধরার সাথে সাথে ও থানায় গেছে, থানায় না, ও জেলখানায় গেছে। আমার সাথে আমাদের কর্মী প্রায় 40 জন 42 জন কর্মী ছিল। এখানে আমার জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, প্রফেসর হামেদ হাসান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, তারপরে ছাত্র শিবিরের পুরো দায়িত্বশীল মুজম্মেল ভাই ছেড়ে ছোট জামাতের কর্মী, তারপরে আমাদের কর্মী আশরাফুল্লাহ বাচ্চু ভাই সহ এখানে নির্যাতিত হয়নি জামাত শিবিরের এমন তো কেউ নাই। সাথে সাথে শুধু জেলখানায় জেল কাটাইটা না, যতক্ষণ বাইরে ছিলাম কোর্টে এবং ঘরে আমাদের কিছু অবস্থান ছিল। এখানে সাচিংপুরু জেরি, মেমাচিং দিদি, আমরা প্রত্যেকেই একসাথে কোর্টে গেছি, জামিন নিছি, আসছি। এগুলো তো দিবালুকের মতো পরিষ্কার। তবে একটা কথা, মামলা হয়নি, হয়তো মামলা হয়নি এ কথাটা আমি জানি না। আমরা তো জানি যে কি ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা উনি পেইচও করতেছেন, দুদক মামলা করেছে। আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা, প্রশ্নটা নিয়ে। বিগত সরকারের যে যিনি রক্ষক তিনি ভক্ষক যার কথা বললেন, তারা যেভাবে যে নিজেদের আত্মীয় স্বজনকে আত্মীয়করণ করে পারিবারিক তন্ত্র করে যে বান্দরবান ডিস্ট্রিক্টকে চালিয়েছে, সেই ধরনের আগামীতে যদি বিএনপি পরিচালনা করার জন্য, দেশের পরিচালনা করার জন্য যদি সুযোগ থাকে, যদি আপনি বান্দরবানের দায়িত্ব, বিএনপির দায়িত্ব যদি পেয়ে থাকেন, তাহলে আপনারা সে পদক্ষেপটা কি করবেন? এবং বাজেটের বিষয় যেটা আপনি বলেছেন যে বান্দরবান পৌরসভা, যেহেতু আপনি মেয়র ছিলেন, আপনি জনপ্রতিনিধিত্ব করেছেন, আপনি বান্দরবান পৌর এলাকায় উন্নয়ন করেছেন, এটা আমরা দেখেছি। এবং আপনি যে বলছেন যে আমি যাওয়ার আগে 117 কোটি টাকা আমি পৌরসভায় বাজেট রেখে গিয়েছি, সেই 117 কোটি টাকা আপনার পরবর্তী মেয়র এটা ঠিক মতো ঠিক জায়গায় উন্নয়ন করেছে কিনা এবং এখানে দুর্নীতি করেছে কিনা। যদি দুর্নীতি করে থাকেন তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? এই প্রশ্নগুলো আমার জি, আছে। আপনার কথা পরিষ্কার। যদি ছোট্ট করে বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একই পরিবার থেকে 2 জনকে এমপি নমিনেশন দেবে না। মেসেজ ক্লিয়ার, একদম পরিষ্কার। আপনার পরিবার থেকে 2 জন যোগ্য থাকলেও আমরা দেব না। যে কারণে বাংলাদেশে এখন এক পরিবার থেকে একজনই কিন্তু এমপি নমিনেশন পাচ্ছে। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি সাধ্য থাকে, এক পরিবার থেকে 2 জন পাওয়ার পলিটিক্স করতে পারবে না এবং সরকারের কোনো জায়গায় বসতে পারবে না। যদি সে রাজনীতি করে রাজপথে কাঠগড় পুড়িয়ে যদি পোর খাওয়া ছেলে হয়, সংগঠন করে আসে, তখন হয়তো সেটা বিবেচনা করে যেতে পারে। কিন্তু আমি এমপি হলাম, আমি দলের প্রেসিডেন্ট হয়ে গেলাম বা সেক্রেটারি হয়ে গেলাম, আমি আমার একটা আত্মীয় বসেই দেবো, সেই কাজ অন্তত করে দলের তৃণমূলের নেতা কর্মীর সাথে বেইমানি আমি জাবেদ রেজা করতে পারবো না। আচ্ছা, কথা পরিষ্কার। আপনি কিছু যুক্ত করতে চেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রার্থী হলে, আমরা নির্বাচিত হলে আমাদের কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলোর মধ্যে আমরা প্রথমে অগ্রাধিকার দিয়ে রেখেছি, সেটা হচ্ছে শিক্ষা। যেহেতু বান্দরবান একটা দুর্গম এলাকা, পার্বত্য এলাকা, সেক্ষেত্রে শিক্ষায় অনেক বেশি পিছিয়ে আছে। এই শিক্ষা ক্ষেত্রটাকে আমরা প্রাধান্য দিয়ে বিশেষ করে বান্দরবান এলাকাটাকে আমরা আলোকিত করার জন্য বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা উপজেলায় দুর্গম এলাকাগুলোতে যেসব জায়গাগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এখনো প্রতিষ্ঠিত হয় নাই, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সুযোগ আছে, সেই সব জায়গায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। এবং যেসব স্কুলগুলোর মধ্যে শিক্ষক সংকট আছে, আমাদের বান্দরবান জেলায় অনেক শিক্ষিত বেকার আছে, বিশেষ করে হচ্ছে স্নাতক পাস, এই ছেলে মেয়েদেরকে আমরা
আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে ওই জায়গায় আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দেব এবং সাথে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিব, যাতে তারা ভালো দক্ষ মানে মানসম্মত শিক্ষাটা দিতে পারে। এর সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার যেসব শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগতভাবে এখনো ভালো মানের না, সেসব জায়গায় আমরা অবকাঠামো সংস্কার করব এবং বান্দরবান জেলায় যেসব উপজেলাগুলো আছে, যেসব উপজেলাগুলোর মধ্যে অলরেডি মানে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, এখনো সরকারি হয়নি, সেই কলেজগুলো আমরা সরকারি করার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং যেসব মেধাবী ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে আমরা বৃত্তি প্রদান করব এবং আমরা চেষ্টা করব যেসব ছেলে মেয়ে যে টাকা পয়সার কারণে বা অর্থনৈতিক কারণে পড়ালেখা করতে পারছে না তাদেরকে সহযোগিতা করার জন্য। এভাবে আমরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাব। স্বাস্থ্য ক্ষেত্রটা বলেছি আপনাদেরকে। এর সাথে হচ্ছে বান্দরবানের সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে কর্মসংস্থান। বান্দরবানে অনেক যুবক যুবতী আছে যারা পড়ালেখা করে এখনো কর্মসংস্থান গড়ে তুলতে পারে না, কর্মসংস্থান পায়নি। সেই সব যুবক যুবতীদেরকে আমরা কর্মসংস্থান করে দিব। এই জন্য আমরা চেষ্টা করব হচ্ছে মাঝারি অথবা ক্ষুদ্র শিল্পগোষ্ঠী গড়ে তোলার জন্য। এছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা কর্মসংস্থান করব। সাথে বান্দরবান যেহেতু একটা পর্যটন এলাকা, সেহেতু পর্যটন এলাকা হিসেবে বান্দরবানের একটা আলাদা আবেদন আছে সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আবেদন আছে। সে পর্যটন এলাকাটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এখানে কর্মসংস্থানের সৃষ্টি করব এবং বান্দরবানকে একটা উন্নত জেলা এবং আকর্ষণীয় জেলা হিসেবে আমরা গড়ে তুলব এবং যারা পর্যটক বাহির থেকে আসে তাদের জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা করব, যাতে তারা সুন্দর করে এখানে ভ্রমণ করে যেতে পারে। সাথে আরেকটা বিষয় আমি একটু যোগ করি যে সামাজিক নিরাপত্তার বিষয়টা আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে। বান্দরবানে অনেক জায়গায় খুন, দর্শন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি এবং আঞ্চলিক অনেক সমস্যাগুলো আছে। এখানে যে জননিরাপত্তার একটা বিষয় আছে, জননিরাপত্তাটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব, যাতে কোনো রকম এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কেউ খুন খারাপি বা ধর্ষণ, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনাগুলো যাতে না ঘটে, যাতে এখানকার মানুষ নিরাপদে পথ চলতে পারে, নির্বিঘ্নে পথ চলতে পারবে এবং ন্যায় ভিত্তিক একটা সমাজ আমরা করছি। জি, অনেক ধন্যবাদ। এনসিপির প্রতিনিধি, আপনি যদি ছোট্ট করে একটু বলেন আপনার পরিকল্পনা আমাদের একদম শেষের দিকে। ধন্যবাদ। আমাদের ইশতেহারে আছে যদি আমরা ক্ষমতায় আসি, আমি আমাদের পার্বত্য অঞ্চল বান্দরবানকে নিয়ে আমার মূল বেশি না ৩-৪টা বিষয়, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আমার ওই যে ভাই গণপরিষদের ভাই যেটা বললেন ওই যে কর্মসংস্থান সৃষ্টির জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা ওগুলো নিব, যাতে করে যে দরিদ্র একটা যে আমাদের তকমা লেগে গেছে ওইটা যাতে আমরা এটা পুনরুদ্ধার করতে পারি, যে আমরা দরিদ্র না। আচ্ছা, দরিদ্র বিমোচনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নেব। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আর আপনাদের দুজনের কথা দিয়ে শেষ করতে চাই, যে আমরা শেষের দিকে দাদা যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে। আমি প্রশ্ন যেটা করছিলাম সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধানের জন্য এখানে যারা প্রতিনিধি আছেন নির্বাচনী ইশতেহারে এই সমস্যাটা সমাধানের জন্য কি কি উদ্যোগ নেবেন তারা? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জামাতের আমির সাহেব, আপনি যদি এই বিষয়টা বলেন, আপনার ওভারঅল সামগ্রিক আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি এই বান্দরবানকে কেন্দ্র করে, আর এই প্রশ্নের উত্তরও নিশ্চয়ই তার মধ্যে থাকবে। জি, ধন্যবাদ। আমরা পার্বত্য বান্দরবান জেলার প্রতিটি মানুষকে স্বাধীন নাগরিক হিসেবে আমরা এক চোখে দেখব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম কথা। আমরা কাউকে আলাদাভাবে আলাদা চোখে দেখার কোনো সুযোগ নেই, এটা আমাদের প্রথম পরিকল্পনা। দ্বিতীয় পরিকল্পনা যেটা আমাদের চিন্তা, এখানে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতি, এই তিনটা বিষয়কে যেভাবে জনগণের দোরগোড়ায় নেওয়া যায়, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে সামনে এনে বান্দরবনের প্রকৃত চিত্রটাকে চেস করা যায় এবং প্রকৃত একটি সুন্দর সাজানো একটা পর্যটন এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয়টাকে আমরা নিশ্চিত করব। এবং আমাদের যেই পাহাড়ি ভাই বোনেরা আছে তাদের ধর্মীয় এবং কালচারালগত যে সংস্কৃতি আছে সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে আমরা সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। অনেক যখন নির্বাচন শুরু হবে আমাদের বিস্তারিত ইশতেহার এবং বিস্তারিত অবস্থান আপনারা জানতে পারবেন।
ততক্ষণ অপেক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। বিএনপি সদস্য সচিব, আপনাদের পরিকল্পনা কি এই বান্দরবনকে কেন্দ্র করে, যদি একটু শর্ট করে আমাদেরকে একদম বলেন। সংক্ষেপে আমি বৌদ্ধজ্যোতিদার একটা প্রশ্নের উত্তরটা একদম সংক্ষেপে দিয়ে দিই। পাহাড় ছাড়া বাংলাদেশ হবে না, পাহাড়ি সংস্কৃতি ছাড়া আমাদের সংস্কৃতি টিকবে না, এক কথা শেষ। এবং পাহাড়ি সংস্কৃতি রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পাহাড়িদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের জীবনযাত্রার মান যাতে আরো উন্নত হয়, সেরকম আমরা আলাদা একটা চিন্তা চেতনা আমাদের কনসেপ্টে রাখবো। এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা। ধন্যবাদ আপনাকে। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ৩০০তম আসন এই বান্দরবান। এই বান্দরবান যেমন দেখতে সুন্দর, এই বান্দরবান সামনের দিকে আমরা প্রত্যাশা রাখি এই মানুষগুলোর হাত ধরে এই বান্দরবান হয়ে উঠুক বাংলাদেশেরও ঠিক ১ নম্বর জেলা উন্নয়নের দিক থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করতে হচ্ছে।